কিছু মুভির গল্প আমাদের হাসায়, কিছু মুভির গল্প আমাদের কাঁদায়, আবার কিছু মুভি শুধু আনন্দ দেয়। তেমনই কিছু মুভির গল্প থাকে যেগুলো আমাদের চোখে আঙুল তোলে, আমাদেরকে সঠিক শিক্ষা দেয়। আজ এমন একটি মুভির গল্প বলবো যে গল্প আপনার জীবনকে বদলে দিতে পারে। আমার মতে ছোট বড় সবারই এমন একটি মুভি দেখা উচিত। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2024 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া ড্রামা থ্রিলার মুভি থিরু মানিকারের কথা। মুভির শুরুতে আমাদের দেখানো হয় কুমেল্লি থানার এসআই অন্য একটি থানার এসআইকে কল করে বলছে যে আমার এরিয়া থেকে এক ব্যক্তি 1.5 কোটি টাকা লুট করে তোমার এরিয়াতে গিয়ে ঘুরছে, যে কোনো মূল্যে তাকে ধরো, তবে থানায় নিও না, আমি তোমার ওখানে আসছি, ধরতে পারলে তুমিও একটা শেয়ার পাবে। এরপর সে হোয়াটসঅ্যাপে ওই লোকটার ফটো পাঠিয়ে দেয়। কিন্তু কে এই ব্যক্তি আর কিভাবে সে 1.5 কোটি টাকা লুট করে পালালো, চলুন সেটাই আগে দেখে আসি। দক্ষিণ ভারতের কুমেল্লি। প্রথমে আপনাদের মুভির লিড ক্যারেক্টারগুলোর সাথে পরিচয় করিয়ে দেই। এ হচ্ছে সুমতি, সুমতির 2 মেয়ে, বড় মেয়ে শ্রীমতী আর ছোট মেয়ে ভান্তি। 2 মেয়েই এখানে একটি স্কুলে পড়াশোনা করে। সুমতি ঘর সামলানোর পাশাপাশি তার মাকে সাথে নিয়ে একটি ফুড ডেলিভারির ব্যবসা করে। এই যে ছেলেটাকে দেখছেন, সুমতির ছোট ভাই চান্দু। চান্দু একজন মোটর মেকানিক, তবে দুবাই যাওয়ার জন্য স্বপ্ন দেখছে, অনেকদিন যাবৎ চেষ্টাও চালাচ্ছে। সুমতির বাবা অনেক আগেই মারা গেছেন, আর ইনি হচ্ছেন সুমতির মামা রঞ্জিত। রঞ্জিত সবসময় ক্রিপ্টোকারেন্সি, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড এসব নিয়ে পড়ে থাকে, আর সবাইকে ওইসব জায়গাতে ইনভেস্ট করতে উদ্বুদ্ধ করে। আর এ হচ্ছে সুমতির স্বামী মানিকার। মানিকার কুমেল্লি বাসস্ট্যান্ডে ছোট্ট একটি লটারির দোকান আছে। ওই দোকান থেকে যা আসে আর সুমতি ফুড ডেলিভারি বিজনেস থেকে যা পায় তা দিয়ে অনায়াসে তাদের সংসারটা চলে যায়। যদিও দরিদ্র পরিবার, তারপরও তাদের খুব বেশি চাহিদা নেই, তাদের যা আছে তাই নিয়ে তারা সুখে আছে। তবে সুমতির ছোট মেয়ের একটি সমস্যাও আছে, আর তা হচ্ছে ভান্তি খুব একটা কথা বলতে পারে না। কথা বলতে গেলে কথা আটকে যায়, এজন্য তারা ভান্তিকে ডাক্তারও দেখিয়েছে, কিন্তু ডাক্তার বলেছে ওর সাথে বেশি বেশি কথা বলতে হবে, ওকে দিয়ে কথা বলাতে হবে। যদি তাতেও কাজ না হয় তাহলে সার্জারি করাতে হবে, তবে সেজন্য অনেক টাকা লাগবে। এজন্য মানিকার যখনই সময় পায় ভান্তিকে গল্পের বই পড়ে শোনায়, ভান্তির সাথে গল্প করে সময় কাটায়। সবকিছু মিলিয়ে তাদের সুখেই দিন কাটছিল। এর মধ্যে একদিন সুমতির কাছে এক পুলিশ কনস্টেবল আসে। মূলত সুমির তান্দুকে দুবাই পাঠাতে এই থানার এসআই এর কাছ থেকে সুদে করে 4 লাখ টাকা এনেছিল, কিন্তু তারা যে এজেন্টকে টাকা দিয়েছিল সেই এজেন্ট পালিয়ে গেছে, এজন্য সুমতির টাকাটা ফেরতও দিতে পারছে না। ওই সময় সে 4 লাখ টাকা নিলেও এখন সুদে আসলে 6 লাখ হয়ে গেছে, এজন্য টাকা চাইতে মাঝে মধ্যে কনস্টেবল আসে। তবে এবার এসআই বলে দিয়েছে 2 সপ্তাহের মধ্যে তার টাকা পরিশোধ না করলে সে সুমতির স্বামীর নামে মাদক মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেবে। এসব শুনে রঞ্জিত বলছিল, আমি আগেই তোমাকে বলেছিলাম ক্রিপ্টো ইনভেস্ট করো, আমার কথা তো শুনবে না, এজন্যই এখন মানুষের কথা শুনতে হচ্ছে। অন্যদিকে মানিকামের দোকানটিও ভাড়া নেওয়া। ওই দোকান মালিক এখানে পুরনো দোকান ভেঙে একটি নতুন বিল্ডিং ওঠাতে চাচ্ছে, এজন্য দোকান মালিক মানিকামকেও এই দোকান ছাড়তে 2 সপ্তাহ সময় দিয়ে দেয়। এজন্য বাড়ি ফিরেও মানিকাম ওই দোকানের চিন্তা করছিল, আর মানিকামকে চিন্তিত দেখে সুমতিও জানতে চাচ্ছিল হঠাৎ করে তোমার কি হয়েছে। মানিকাম বলে, যে দোকানটি থেকে এত বছর আমাদের পেট চালিয়েছি, হঠাৎ করে দোকান মালিক ওই দোকানটি ছেড়ে দিতে বলছে। সুমতি বলছিল তাহলে অন্য একটি দোকান ভাড়া নাও, কিন্তু মানিকাম বলে তার জন্য অ্যাডভান্স 2 লাখ টাকা দিতে হবে, এখন এত টাকাই বা কারা কোথায় পাবে। সুমতি বলে, ঠিক আছে, তা না হয় বুঝলাম, বাইরে বসে থাকলে তো আর সব সমাধান হবে না, ঘরে এসো, একটা ব্যবস্থা হবেই। সিন চলে যায় পরবর্তী দিন। প্রতিদিনের মতোই মানিকাম তার দোকানে এসেছে, আর দুপুরের খাবার সময় মানিকাম তার টিফিন বক্সটি খুলেই দেখে সুমতি খাবারের সাথে সুমতির স্বর্ণের চেনটিও দিয়ে দিয়েছে। এজন্য মানিকাম সাথে সাথেই সুমতিকে কল করে বলে, এটাই তোমার একমাত্র স্বর্ণের অলংকার। সুমতির কথা, তুমি সমস্যায় পড়েছ আর আমি স্বর্ণের চেন পরে ঘুরব, আমার অলংকার যদি তোমার সমস্যায় কাজে না আসে সেটা আমার দরকার নেই, তুমি ওটা বিক্রি করে দোকানের জন্য অ্যাডভান্স দিয়ে দাও। এই না হলে বউ, স্বামীর সমস্যায় যদি না বুঝল। মানিকামের সমস্যাটা কেটে গেল। এরপর আমাদের মাধব নামে এক বয়স্ক ব্যক্তিকে দেখানো হয়। মাধব মন খারাপ করে বাসস্ট্যান্ডে বসে আছে। মাধবের মনের মধ্যে অনেক কষ্ট, কারণ মাধব তার একমাত্র মেয়েকে একটা ছেলের কাছে বিয়ে দিয়েছিল। ছেলেপক্ষ শর্ত ছিল বিয়েতে মাধবকে 10 ভরি স্বর্ণ দিতে হবে, কিন্তু মাধব সেটা দিতে পারেনি। এজন্য মাধবের মেয়ে মালাকে শ্বশুরবাড়ি থেকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মালা এখন প্রেগনেন্ট। মাধব এ ব্যাপারে কথা বলার জন্য মালার শ্বশুরবাড়িতে গিয়েছিল, কিন্তু তারা সোজা বলে দিয়েছে তখন 10 ভরি দিতে পারোনি, এখন যদি 20 ভরি স্বর্ণ না দেয় তাহলে তারা মালাকে আর বহন করবে না।
এমনকি ছেলের মা বলে দিয়েছে সে তার ছেলেকে তার ভাতিজির সাথে বিয়ে করাবে। মাধব আজ সেখান থেকেই ফিরছে। মাধবের পাশে কয়েকজন পরিচ্ছন্ন কর্মী বলছিল পাশের গ্রামের পরিচ্ছন্ন কর্মীরা কয়েকটি লটারি কিনেছিল, তারা 10 কোটি টাকা জিতেছে, সবাই 1 কোটি টাকা করে ভাগ করে নিয়েছে। তাই তারাও চাচ্ছে এবারের ওনামের উৎসবে তারাও সবাই লটারি কিনবে, তাদের ভাগ্যেও যদি লটারি লেগে যায়। তাদের কথা শুনে মাধব মানিকামের দোকানে যায়। মাধবকে দেখে মানিকাম জানতে চাচ্ছিল ওনামের জন্য নতুন পোশাক কিনেননি। মাধব বলে, গরিবের আর উৎসব, গরিবের জন্য আবার আলাদা কি, আমাদের জন্য উৎসবের দিন আর এমনি দিন একই রকম। আমি এমনিতেই অনেক কষ্টের মধ্যে আছি, সেখান থেকে বের হতে পারছি না, আবার নতুন পোশাক। মাধব মানিকামের থেকে একটি টিকিট নিয়ে বলছিল, আমি আমার পূর্বপুরুষের সম্পত্তি পাওয়ার আশায় আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমি ওই সম্পত্তি পাইনি। আমার মেয়েটা এখন প্রেগনেন্ট, শ্বশুরবাড়ি থেকে ওকে পাঠিয়ে দিয়েছে। আমি বুঝতে পারছি না ওকে কিভাবে ফেরত পাঠাবো। তাই ভাগ্যক্রমে যদি আমার এই লটারিটি লেগে যায়, ওরা যা চাচ্ছে তার থেকে দ্বিগুণ দিয়েই আমি ওকে আবারও শ্বশুরবাড়িতে ফেরত পাঠাবো। আরও একটি টিকিট নিয়ে বলছিল, আমার ওয়াইফ অনেকদিন যাবৎ অসুস্থ, এই টিকিট থেকে যদি আমি কিছু পাই ও হয়তো বা আরও 10 বছর বেঁচে যেতে পারে। এরপর 1.5 কোটি টাকা প্রাইস মানি একটি টিকিট নিয়ে বলছিল, ভাগ্যক্রমে যদি এই লটারিটি লেগে যায় তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। সবগুলো টিকিট মিলে 200 টাকা হয়েছে। তবে মাধব টাকা দিতে গিয়ে দেখে তার টাকাটি হারিয়ে গেছে, মানে লুঙ্গির মধ্যে রেখেছিল, সে এখন খুঁজে পাচ্ছে না। মাধব হন্যে হয়ে যেদিক ওদিক খুঁজছে, কোথায় হয়তোবা তার টাকাটা পড়ে গেছে। আবার তার ব্যাগটি চেক করে, ব্যাগের মধ্যে কয়েকটি ওষুধের খোসা ছাড়া কিছুই নেই। টাকা না দিতে পেরে মাধব চলে যাচ্ছিল, তখন মানিকাম মাধবকে থামিয়ে বলে, আপনি টিকিটগুলো নিয়ে যান, কাল আমাকে টাকা দিয়ে দিয়েন। কিন্তু মাধব টাকা না দিয়ে কিছুতেই নিবে না। তারপরেও মানিকাম বলছিল, সমস্যা নেই, আপনি নিয়ে যান। এজন্য মাধব বলে, ঠিক আছে, টিকিটগুলো তোমার কাছে রেখে দাও, আমি কাল টাকা দিয়ে নিয়ে যাব। এরপর মাধব টাকা খুঁজতে খুঁজতে চলে যায়। মানিকামও পিছে দাঁড়িয়ে মাধবকে দেখছে আর ভাবছে, কত মানুষেরই কত রকম সমস্যা, আর সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য মানুষ কত কিছুই আশা করছে। অন্যদিকে মাধবের থেকে যে 500 টাকার নোটটি হারিয়েছিল, বাসস্ট্যান্ডের এক অন্ধ মহিলা সেই টাকাটি কুড়িয়ে পায়। আর টাকাটা পেয়ে সেই অন্ধ মহিলাও দোয়া করছে, এই টাকাটা যার, সৃষ্টিকর্তা যেন তার পরিবারকে এবং তাকে অনেক ভালো রাখে। অন্যদিকে মাধব বাড়ি ফিরতেই মালার মা জানতে চাচ্ছিল ওরা কি বলল। মাধব বলে, কি বলবে আবার, ঘরের সামনে থেকে অপমান করে আমাকে তাড়িয়ে দিল। আর মালা ফিরে এসে এসব শোনার পরই বলছিল, তোমরা কেন আমাকে প্রতিদিন মার খেতে ওই নেশরের কাছে পাঠাতে চাচ্ছ, এখানে আমরা ভালো আছি। কিন্তু মাধবও বুঝতে পারছে এগুলো মালার আবেগের কথা। সিন চলে যায় পরবর্তী দিন। মানিকাম যে শহরের দোকান থেকে লটারিগুলো আনে, মানে যারা লটারি সাপ্লাই দেয়, তারা মানিকামকে ফোন করে জানায় মানিকাম যে সকল লটারি বিক্রি করেছিল তার ভিতর থেকে একটি লটারিতে 1.5 কোটি টাকা জিতেছে। আর সেই লটারির কমিশনের টাকা আনতে মানিকামকে পরশু দেখা করতে বলছে। তারা সেই লটারির নম্বর দিলে মানিকাম সেই লটারির নম্বরগুলো চেক করে দেখে। মাধব তার কাছে যে লটারির টিকিটগুলো রেখে গিয়েছিল তার মধ্যে 1.5 কোটি টাকার লটারিটি, তার মানে মাধব 1.5 কোটি টাকার লটারি জিতেছে। মানিকাম জানার পরেই তাড়াহুড়া করে দোকান বন্ধ করে পাশের দোকানিকে বলে যায় যে এক বৃদ্ধ লোক আমার খোঁজে আসলে আমাকে কল করবেন, আমার একটি কাজে বাইরে যেতে হবে। বলেই মানিকাম বেরিয়ে যায়। তখনই সুমতি কল করে জানায়, তোমার জন্য তোমার পছন্দের চিংড়ি রান্না করেছি, খেয়ে জানিও কেমন হয়েছে। কিন্তু মানিকাম বলছিল, আমি তো এখনই বাইরে যাচ্ছি, আমার ফিরতে রাত হবে, খাবার বাড়িতে রেখে দাও, আমি রাতে এসে খাবো। সুমতি জানতে চাচ্ছিল, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? মানিকাম বললেন, ফিরে এসে জানাবো। কিন্তু সুমতির কথা যাই হোক না কেন, অ্যাটলিস্ট আমাকে বলো, আমি অন্তত শান্তিতে থাকব। মানিকাম বলে, গতকাল এক বৃদ্ধ লোক আমার থেকে টিকিট কিনেছিল, ওই টিকিটে 1.5 কোটি টাকা জিতেছে। শোনামাত্রই সুমতি বলছিল, 1.5 কোটি টাকা? আমাদের দোকানে তো কখনোই এত বড় অ্যামাউন্ট জেতেননি, তাহলে মনে হয় অনেক কমিশন পাবে। মানিকামও বলে, তা তো পাবই, শানমোহন ভাই কল করেছিল, 2 দিন পর যেতে বলেছে। সুমতি বলে, তাহলে তুমি কোথায় যাচ্ছ? বাড়িতে ফিরে আসো, দুজন মিলে মন্দিরে যাই। তখন মানিকাম বলে, আসলে তার কাছে টাকা ছিল না তো, তাই টিকিটের দাম না দিয়েই মানিকামের কাছে টিকিটটি রেখে গিয়েছিল, সেজন্যই আমি তার সাথে দেখা করে টিকিটটি দিতে যাচ্ছি। আর এটা শোনামাত্রই সুমতি বলছিল, তুমি এখন কোথায় আছো? তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। মানিকাম বলে, কি বলছো তুমি, হঠাৎ তোমার কি হয়ে গেল? সুমতি বলে, দেখো, ওই লোক যখন টাকা নিয়ে চলে গিয়েছে তার মানে ওই টিকিট আমাদের হয়ে গেছে। মানিকামের কথা, টিকিটটুই বৃদ্ধ ব্যক্তিরই। সুমতি বলে, দেখো, তুমি কোথাও যেও না, আমি এসে তোমার সাথে কথা বলছি। কিন্তু মানিকাম বলে দেয়, এটা একদমই ঠিক হবে না। সুমতি বলে, কোনটা ঠিক কোনটা বেঠিক এখনই আমাদের সেটা নির্ধারণ করতে হবে। আর এটা শোনামাত্রই মানিকাম কল কেটে দিয়ে তার ফোনটি বন্ধ করে একটি বাসে উঠে যায়।
সুমতিও আবার কল করে দেখে মানিকামের ফোন বন্ধ। সুমতিও পড়েছে এক মহা চিন্তায়। সাথে সাথেই সুমতি তার ভাই চান্দুকে কল করে। চান্দুও তখন কাজে ব্যস্ত। সুমতি বলে, তুই আমার কথা মনোযোগ দিয়ে শোন, সব কাজ বন্ধ করে দে। তুই তো দুবাই যেতে চাস, তোর দুবাই যাওয়ার টিকিট, তোর সুটকেস, তোর যা কিছু লাগে সব খরচ আমি দিব। দরকার হলে আমি তোকে 5 লাখ টাকা এক্সট্রা দিব। তুই এখনই তোর দুলাভাইয়ের কাছে যা। চান্দু জানতে চায়, মানে কি, লটারি দিতেছ নাকি? সুমতি বলে, হ্যাঁ, এক বৃদ্ধ লোক টাকা না দিয়েই তোর দুলাভাইয়ের কাছে টিকিট রেখে গিয়েছিল, ওই টিকিটে 1.5 কোটি টাকা জিতেছে। তোর দুলাভাই এখন ওই লোককে খুঁজে বের করে টিকিট দিতে যাচ্ছে, যে কোনো মূল্যে তাকে আটকা। শোনামাত্রই চান্দু বলে, তুমি চিন্তা করো না। আর এটা শোনামাত্রই চান্দু বাইক নিয়ে বেরিয়ে যায়। এদিকে মানিকাম যে বাসে উঠেছে, ওই বাসটিও ছেড়ে দিয়েছে। আর বাসটি কিছু দূর যাওয়া মাত্রই মানিকাম তার ফোনটি অন করে পাশের দোকানিকে কল করে জানতে চায়, ওই বৃদ্ধ লোকটি কি এসেছিল? সেও জানায় এখনো আসেনি, আসলে আমি তোমাকে কল করে জানাবো।